রোদ্দুর ঝলমলে সকাল, আকাশ স্বচ্ছ, বাতাস মৃদু মৃদু বইছে। কেমন যেন একটি মিষ্টি সকাল আজ। আর এই মিষ্টি সকাল মৃন্ময়ের বিরক্ত লাগছে। সে সূর্যিমামার ঝলমলে সোনালি রশ্মির দিকে বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে তাকালো। মুখ থেকে বিরক্তিতে সূচক শব্দ বের হয়ে সে আবার গাড়ির ধোঁয়ায় মনোযোগ দিল। তখন নিজের রুমের ব্যালকনি থেকে তনুশ্রীর কথা শোনা গেল। মৃন্ময় মাথা তুলে ব্যালকনির দিকে দৃষ্টিপাত করলো। দেখল তার লাজুকতা তার দিকে তাকিয়ে কিছু একটা বলছে। পরনে তার বিয়ের সময় সিঁদুরদানের পর যে শাড়িটা লজ্জাবস্ত্রে দেওয়া হয়েছিল সেটা সুন্দর করে পরেছে। চুলগুলো এখনো এলোমেলো হয়ে আছে। মৃন্ময় নিজের খেয়ালে প্রেয়সীকে দেখতে ব্যস্ত। তনুশ্রী হাঁক ছেড়ে বলল, তাড়াতাড়ি রুমে এসো, মা বারবার ফোন দিচ্ছে। বেশি দুপুর করলে চলবে না। তুমি শ্বশুরবাড়ি যাবে কি ভর দুপুরে? মৃন্ময় উঁচু গলায় বলল, তুমি রেডি হয়ে নাও, আমি 5 মিনিটে আসছি। তনুশ্রী রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো। অতঃপর সে সিথি করে সিঁদুর পরে কপালে লাল টিপ দিয়ে মুচকি হাসে। তখন মৃন্ময় এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তনুশ্রী আয়নায় তাকে দেখে লাজুক হেসে মাথা নিচু করে নেয়। মৃন্ময় তার কাঁধে থুতনি রেখে বলল, হাই বউ পেয়েছি, লজ্জাবতী লতা। কিন্তু সে কি জানে তার এই লাজুকতা আমাকে আরো নির্লজ্জ বানিয়ে দেয়। তনুশ্রী সরে যেতে নিলে মৃন্ময় তা দেখে না। তনুশ্রী কাপা স্বরে বলল, সরো, লেট হচ্ছে। হোক, তাতে কি? তোমার বোনকে ফোন করে দেখো, তার এখন ডেট বাকি। তুমি কি করে জানলে? সে যা বজ্জাত মেয়ে, অরিকে যা পাগল করে ছাড়ে, তার কি সহজে কিছু হয়ে যায় বল? তনুশ্রী কনুই মেরে বলল, আমার বোনকে বজ্জাত বলবে না, ও খুব ভালো। তুমিও তো অমন ভালো হতে পারো। তনুশ্রী চোখ রাঙিয়ে বলল, মানে আমি খারাপ? মৃন্ময় থতমত খেয়ে বলল, খারাপ কখন বললাম? এই যে একটু আগে। মৃন্ময় তাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আরে আমার বলার মানে অমন দুষ্টু হতে পারতো একটু। কেমন দুষ্ট? তুমি জানো ও কত রোমান্টিক। তনুশ্রী চোখ সরু করে বলল, রোমান্টিক? তাই তো, অরির শার্টে রোজ সিঁদুরে দাগ থাকে। তনুশ্রী চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, ছি, তুমি লুকে প্রাইভেসি। আরে না, প্রথম দিন ছিল। তনুশ্রী কথার পাল্টাতে বলল, ওকে সরো, রেডি হয়ে নাও। মৃন্ময় তাকে কোমর জড়িয়ে কাছে টেনে বলল, আগে একটু রোমান্স। তনুশ্রী লজ্জায় নতজানু হলো, সরতে পারল না। তার আগেই মৃন্ময় তাকে কাছে টেনে নিল। তনুশ্রী মুচকি হেসে মৃন্ময়ের গলা জড়িয়ে ধরল। অনুরাগ মিষ্টির দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অলকা দেবী তাকে মিষ্টি কিনতে পাঠিয়েছে, সাথে তিশাও আছে। তবে সে হেলমেট নিয়ে বাইকের কাছে দাঁড়িয়ে আছে ঝাঁকুনিতে। রোদ্দুরে কার দাঁড়াতে ভালো লাগে, তাই সে অনুরাগকে মিষ্টির দোকানে পাঠিয়ে দাঁড়িয়ে আছে। অনুরাগ প্রায় 20 মিনিট লাইন দিয়ে মিষ্টি কেনার পর তিশার দিকে তাকিয়ে মেজাজ গরম হয়ে গেল তার। কারণ তিশা কলেজের সিনিয়র দাদার সাথে কি যেন একটা কথা বলছে আর হেসেই চলেছে। মেয়েটার এই প্রত্যেক কথায় হাসির জন্য একদিন আচ্ছা মতো ধমক দিতে হবে। আর এই ছেলেটিকে অনুরাগের একবারই পছন্দ না। ও তো শুনেছিল এই ছেলেটি কলকাতায় চলে গিয়েছে, তাহলে এখানে কেন? অনুরাগ এগিয়ে যায়। তিশা তাকে দেখে বলল, দেখ, রাগী পল্লবের সাথে কতদিন পরে দেখা হলো বল। আর তুই দেখ, রোকা পাতলা ছেলেটা কেমন হিরো টাইপের হয়ে গিয়েছে। অনুরাগ কটকট চোখে তাকায়। তিশা তা দেখে চুপসে যায়। ও সিংহকে কি খেপিয়ে দিল? পল্লব বলল, অনুরাগ কেমন আছিস? অনুরাগ তিশার হাত থেকে হেলমেট কেড়ে নিয়ে তা মাথায় পড়তে পড়তে বলল, বলতে বাধ্য নই, তিশা ওঠ। তিশা শুকনো ঢোক গিলল। অনুরাগ রেগে গেলে তাকে তিশা বলে ডাকে। আর আজ তিশা তাড়াতাড়ি উঠে বসতেই অনুরাগ স্পিডে বাইক চালায়। প্রায় 10 মিনিট পর ফাঁকা রাস্তায় বাইক থামায়। তিশা ভীত গলায় বলল, থামলি কেন? অনুরাগ কিছুক্ষণ নীরবে থেকে রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হয়ে থমথমে গলায় বলল, কি যে বলছিলি তুই? হ্যাঁ, পুরো হিরো হয়ে গিয়েছে ও, তাই না? তার মানে আমি... তিশা কথার মাঝে কথা বলল, আরে আমি তো ওটা এমনি বলেছিলাম। তুই এমনি বলবি কেন? আরে ওটা তো জাস্ট... অনুরাগ শুনল না। তিশা বাইক থেকে নেমে অনুরাগের সামনে কাঁদো কাঁদো ফেস করে বলল, সরি, ভুল হয়ে গিয়েছে, আর এমন হবে না। আসলে আমি ওর কাছ থেকে একটা ইম্পর্টেন্ট নোট নেওয়ার আছে, ওই জন্যই ওকে মিথ্যে
টোপে তুলেছিলাম, না হয় ও দিবে না, সেই জন্যই হিরো বলেছি। আমার কাছে তুই ছাড়া আর কেউ হিরো না। অনুরাগ চোখ সরু করে বলল। তুই সত্যি বলছিস? তিশা মাথা দুলিয়ে সায় দিল। অনুরাগের রাগ দমন হলো। তা না হলে ও হয়তো মেয়েটাকে 2-4টে কামড় বসিয়ে দিত। অনুরাগ তিশার ওড়না দিয়ে নিজের মুখের ঘাম মুছতে মুছতে বলল। সত্যি বলিস আর মিথ্যা, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। আমাকে ছাড়া অন্য কারোর দিকে তাকিয়ে প্রশংসা করলে সেই দিনই বিয়ে করে নেব। তিশা মাথা নেড়ে দাঁড়িয়ে রইল। অনুরাগ পকেট থেকে চকলেট বের করে তিশার দিকে দিয়ে বলল। মুখ ফুলিয়ে থাকবি না, এটা খা আর পিছনে বস। তিশা ছো মেরে চকলেটটা নিয়ে একটা মুচকি হাসি দিল। অরিন্দম শার্ট প্যান্ট পরে খাটে বসে আছে, চুলগুলো তার এলোমেলো হয়ে আছে। মুখ ফুলিয়ে সে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে আছে। গত 30 মিনিট সে এভাবেই বসে আছে। চুলটা কেউ সেট করতে সুযোগ পায়নি, আর পাবেই বা কী করে? অনু যে সেখানে দখল করে দাঁড়িয়ে আছে। অরিন্দম জাস্ট 5 মিনিট হয়েছে সে ড্রেসিং টেবিল থেকে ব্রাশটা নেবে, কিন্তু অনু বলেছে তার যতক্ষণ চুল বাঁধা শেষ না হবে অরিন্দমও এরকম চুল নিয়ে বসে থাকবে। না হয় একবার, জাস্ট একবার তাকে এই মেয়ে না বলে বউ বলে ডাকুক, সে সরে যাবে। কিন্তু অরিন্দমও জেদ ধরে আছে, তার যখন মন চাইবে তখন সে বলবে। অরিন্দম চরম বিরক্ত হয়ে উঠে অনুর পিছনে যেতে নিলে অনুর ফোন বেজে উঠল। অরিন্দম খাটের কাছে ফিরে এসে স্ক্রিনে তাকিয়ে দেখলো লেখা আছে চিকনি চামেলি। অরিন্দমের ভ্রুযুগল কুঁচকে গেল এমন নাম দেখে। অনু লিপস্টিক দিতে দিতে বলল। কে ফোন করেছে? চিকনি চামেলি, আবার কে? অনু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। ওটা অনুরাগ। অরিন্দমের কপাল কুঁচকে উঠল, কারণ কাল দেখেছিল অনুরাগের নম্বর গাব্বার সিং ছিল, আর আজ? অরিন্দম প্রশ্ন করল। কাল গাব্বার? ওটা চেঞ্জ করে এটা দিয়েছি। কেন? বলতে বাধ্য না। অরিন্দম তপ্ত শ্বাস ফেলে ফোন নিয়ে অনুর কাছে যায়। অনু চুরি পড়তে পড়তে বলল। পরে ফোন করব, আর একটু পরেই তো ওখানে যাচ্ছি, তখন সারাদিন পাবো ওর সাথে গল্প করতে। অরিন্দমের মুখশ্রী হঠাৎ পরিবর্তন হলো। সে সব বুঝেও অবুঝের মতো বলল। ওর সাথে সারাদিন কথা বলবে মানে? আমি কি করব তাহলে? আরে আপনার সাথে তো এতগুলো দিন ছিলাম। তোমার মানে কি? কিছু না, রেডি হন। অরিন্দম অনুর হাত ধরে নিজের দিকে ঘোরায়। অনু কিছু না বুঝে অরিন্দমের মুখের দিকে তাকায়। অরিন্দমের মুখ মলিন। অনু তার কারণ খুঁজে পায় না। অরিন্দম অনুর গালে হাত রেখে বলল। এখানে কি ওখানে, যেখানেই তুমি থাকবে সেখানে আমি থাকবো। তোমার প্রতিটা সেকেন্ড যেন আমার হয়, অন্য কারণ না। অনু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল। যদি না দিই? আমার হাতের মুঠোয় তোমার হাত থাকবে সবসময়। ধরুন আমি আপনার থেকে একেবারে দূরে চলে গেলাম, তখন কি করবে? অরিন্দম চমকালো। সে উদ্গ্রীব কণ্ঠে কিছু বলতে যাবে, অনু তার অধরে শব্দ করে চুমু দিয়ে রুম থেকে দৌড়ালো। অরিন্দম কিংকর্তব্য বিমূঢ়। সে কিছু বুঝে ওঠার আগেই অনু আবার দৌড়ে এসে তাকে আরও একবার ঘায়েল করে বুকে মুখ গুজে বলল। আমি কি পাগল যে আপনার থেকে দূরে যাব? আমার প্রতিটা নিঃশ্বাসে আপনাকে চাই, শুধু আপনাকে। ঝলমলিয়ে সোনালি রোদ্দুরের আলো ছড়িয়ে পড়েছে প্রকৃতির চারিপাশে। চকচক করছে গাছের প্রতিটি পাতা। পিচ ঢালা রাস্তায় 2 সারিবদ্ধ নারকেল গাছের পাতাগুলো ঝোড়ো হাওয়ায় দিচ্ছে। ঝনঝন শব্দ হচ্ছে। গাড়ি চলছে ফুল স্পিডে ফাঁকা রাস্তায়। মৃন্ময় খুব সাবধানে গাড়ি ড্রাইভ করছে। পাশে তনুশ্রী ঘুমিয়ে কাদা। সে একটু লং জার্নি করলেই ঘুমের দেশে পাড়ি জমায়, কিন্তু ফ্রন্ট সিটে মাথা এলিয়ে দিতেই সে বারংবার ঢলে পড়ছে মৃন্ময় তা দেখে তনুশ্রীকে এক হাতে টেনে নিজের সাথে যত্নে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। অনু ব্যাক সিটে বসে জানালা দিয়ে মুখ বাড়িয়ে রাস্তার দূরে দৃষ্টি নিক্ষেপ করছে, যেখানে জলাশয়ের এক সারিতে কাশফুল মেলা বসেছে। অসংখ্য কাশবন হাওয়ার তালে এদিক ওদিক দুলে বেড়াচ্ছে। অরিন্দম বারংবার অনুকে টেনে ভিতরে বসাচ্ছে, কিন্তু সে আবার পূর্বের ন্যায় মুখ বাড়িয়ে দিচ্ছে বাহিরে। মৃন্ময় তাদের দুজনের অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। অরিন্দম অনু মৃন্ময়দের গাড়িতেই এসেছে। অনু জেদ ধরেছে সে তার দিদির সাথেই আসবে। অকর্তা অরিন্দমও রাজি হয়ে যায়।
কিন্তু অনুর এহেন কার্যকলাপে অরিন্দম চরম বিরক্তিতে পড়ে যাচ্ছে। সে এবার বিরক্ত হয়ে অনুর ডান হাত টেনে নিজের একদম কাছে আনলো। অনু সরে যেতে নিলে অরিন্দম রাগী গলায় বলল, কতবার বলবো তোমায় এমন মুখ বার করবে না? পিছন থেকে গাড়ি এসে গেলে তখন কি করবে? একটু কথা শোনা যায় না? অনু বিরক্ত হয়ে বলল, ছাড়ুন তো, আমার কিছু হবে না। আর পিছন থেকে গাড়ি এসে আমার মাথা উড়িয়ে সেটা সাথে করে নিয়ে চলে যাবে না। তবু এমন করছেন কেন? তোমাকে বসে থাকতে বলেছি, বসে থাকবে, একটাও কথা বলবে না। অনু মৃন্ময়ের দিকে তাকিয়ে নালিশের সুরে বলল, জামাইবাবু দেখছেন আমাকে কেমন বকছেন উনি? মৃন্ময় ফিক করে হেসে দিল। সে বেশ মজা পাচ্ছে এদের দেখে। খানিক সময় নিয়ে সে পিছন দিকে একবার তাকিয়ে বলল, অরি, তুই আমার শালিকাকে এত ধমক দিচ্ছিস কেন? অরিন্দম দাঁতে দাঁত চেপে বলল, তোর শালিকাকে বল আমার কথা শুনে চলতে, এমন বাচ্চামি করলে চলে না সবসময়। অনু কপাল কুঁচকে বলল, আমি মোটেও বাচ্চামি করছি না। সে আমি টের পাচ্ছি। আমি কি আপনাকে জ্বালাতন করছি বরবাবু? শেষের কথাটা অনু মুখ ছোট করে বলল। তা দেখে অরিন্দমের মায়া হলো। মেয়েটাকে সে একটুও কষ্ট পেতে দিতে চায় না, আর সে কষ্ট দেবেও না। একটু মানে একটুও না, সামান্যতমও না। তাকে মন খারাপ করতে দেখলে তার বুক কাঁপে। যতটা নিজের সাধ্যে থাকবে হাসি খুশিতে তাকে রাখবে, তার জন্য সব করতে পারে। যদিও জানে অনু এখন পুরোটাই অভিনয় করে, নালিশ করছে, তবুও তার অভিনয়ে তার কথা রাখবে। অরিন্দম অনুকে এক হাতে জড়িয়ে ধরে বলল, একদমই না। মৃন্ময় শব্দ করে হেসে বলল, পেয়েছিস একটা বাচ্চা বউ। অরিন্দম হেসে দিল। অনু ঠোঁট ফুলিয়ে অরিন্দমের বুকে মাথা রাখে। অরিন্দম তার মুখে বাতাসের তালে উড়ে আসা চুলগুলো একবার এলোমেলো করে দিল। অনু ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল, এমন করছেন কেন? হুশ কোথায়? জামাইবাবু আছে না? লজ্জা করে না? অরিন্দম আবারও মুচকি হেসে চুলগুলো কানের পাশে সরিয়ে মিনমিনে কণ্ঠে বলল, তোমার জামাইবাবুর মতো আমিও নির্লজ্জ হতে চাই বউ। অনু চমকালো, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। অতঃপর সে যেন লজ্জায় লাল হলো। অরিন্দম তা দেখে আবারও হেসে দিল। অরিন্দম লাগেজ নিয়ে হেঁটে চলেছে। হেঁটে বললে ভুল হবে, সে অনুর সাথে দৌড়ে চলেছে। আর অনু তো, সে তো অরিন্দমের থেকে 10 হাত দূরে, এক প্রকার দৌড়ে রাস্তা শেষ করেছে। অরিন্দম দ্রুত হেঁটে ওর নাগাল পারছে না। মৃন্ময় তনুশ্রী পাশাপাশি হেঁটে আসছে বেশ কিছুটা দূরে। মৃন্ময়ের এক কাকার ছেলে পুষ্কর তার গাড়িটা নিয়ে গিয়েছে। রাস্তায় তার সাথে হঠাৎ দেখা হয়ে যায়। সে 1 ঘন্টার জন্য ধার নিয়েছে, গাড়িটা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে চায়। মৃন্ময় আর না করেনি, কারণ সে সেখানে থেকে অলকা দেবীর বাড়ি 15 মিনিটের দূরত্ব। তাই তারা কেউই আপত্তি না করে গাড়ির চাবিটা হাতে দিয়ে চলে এসেছে। কিন্তু সোজা রাস্তায় বৃষ্টির জল জমেছে, তাই তার জন্য রাস্তা ধরেছে। 15 মিনিটের জায়গায় এখন 20-22 মিনিট লাগবে তাদের গন্তব্যে পৌঁছাতে। মৃন্ময় তনুশ্রী একসাথে কথা বলতে বলতে হাঁটলেও অরিন্দম কিছুতেই অনুকে পাশে পাচ্ছে না। মেয়েটা এখন থেকেই তাকে ভুলতে বসেছে। গ্রামে পা রাখতেই সে ভুলে গিয়েছে যে সে বিবাহিতা, সে একা না, তার সাথে তার পাশে আরও একটি মানবের স্থান হয়েছে। তাকে নিজের সাথে করে নিয়ে আশেপাশে মানুষের সাথে পরিচয় করাতে হয়। তাদের রাস্তায় অনেকেই কৌতূহল দৃষ্টিতে দেখছে। কেউ কেউ অনুকে জিজ্ঞাসা করছে বিয়ের পর জোরে এসেছে তার স্বামী কোথায়, সে একা কেন যাচ্ছে। অনু তাদের পিছনে হাত দিয়ে দেখিয়ে আবারও দৌড় শুরু করেছে। অরিন্দমের মেজাজ বিগড়ে যাচ্ছে, সে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। অতঃপর তার এগিয়ে যেতে পারল না, দাঁড়িয়ে গেল। সে কিন্তু অনু তবুও পাত্তা দিল না। অরিন্দম এবার ধমক দিয়ে বলল, তুমি দাঁড়াবে হ্যাঁ কি না? আমি কিন্তু এখান থেকে এক্ষুনি ফিরে যাব। অনু কথাটা শ্রবণ করতেই দাঁড়িয়ে যায়। অতঃপর সে পিছনে ফিরে অরিন্দমের দিকে তাকালো। অরিন্দমকে বেশ দূরে দেখে অনু অরিন্দমের কাছে এগিয়ে এলো। অনুকে আসতে দেখে অরিন্দম লাগেজটা নিচে রাখলো। অনু কৌতূহল ভরা কণ্ঠে বলল, ফিরে যাবেন বলছেন কেন? আপনি না বলেছেন এখানে 3 দিন থাকবেন? তাহলে এখনই চলে যাবার কথা বলছেন কেন? যাব না তো কি করব? তুমি একবারও আমার কথা মনে করছো? এখনই তো ভুলে যাচ্ছ, একটু পর আরও ভুলে যাবে। তুমি পিছন দিকে তাকিয়ে একবার দেখছো আমি তোমার থেকে কত দূরে আছি? তাও আবার বারবার তোমাকে ডাকছি,
তাও একবারও দাঁড়াবার নাম নিচ্ছ না। একবার পিছন দিকে তাকিয়ে দেখো তোমার দিদিকে, দেখে কিছু শিখো। সে তার স্বামীর সাথে আসছে, আর তুমি? অনু কথাটা শুনে ঠোঁট ফোলালো। সে যে গ্রামে পা রাখতেই পুরনো স্মৃতি ভেসে উঠেছে, তাই সে সব ভুলতে বসেছে। এই তো মাত্র 9 দিন হলো সে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে শত শত বছর আসেনি সে এই গ্রামে। এই মাটির গন্ধ সে যুগ যুগ ধরে পায়নি। তার মামা মামিকে কত দিন কত কাল দেখেনি, তাই সে তো দৌড়ে যাচ্ছে তাদের দেখার জন্য। প্রিয় 2 বন্ধুকে সে কত ঘন্টা দেখেনি, কত কথা জমিয়ে রেখেছে সে। তাদের সাথে হাসাহাসি করা হয়নি, কিন্তু তার যে এখন স্বামী আছে, সে প্রথমবার শ্বশুরবাড়ি আসছে, স্ত্রী হিসেবে তাকে সহধর্মিণী হতে হবে। তার ভালো লাগা তার খারাপ লাগা বুঝতে হবে। যেহেতু তার বড় দিদি নিজের স্বামীর সঙ্গিনী পাশে আছে, তাকেও থাকতে হবে। দিদি তাকে বারংবার বলছে অরিন্দমকে একটু বুঝতে হবে, একটু বড় করতে হবে নিজেকে। তার ইচ্ছা অনিচ্ছার খেয়াল রাখতে হবে। মুখে ভালোবাসি ভালোবাসি বললে চলবে না, মুখে না বলেও প্রকাশ করতে হবে। সে সব চিন্তা করে। অনু ছোট করে বলল, সরি, চলুন একসাথে যাই। অরিন্দম লাগেজ হাতে তুলল। এক পলক অনুর মুখ পানে তাকালো, অতপর সে হাঁটা শুরু করলো। অনু গুটিসুটি পায়ে হেঁটে চলল তার সঙ্গী হয়ে। কিছুটা রাস্তা যেতে অরিন্দম আর চোখে অনুর মুখ পানে তাকালো। অনুর মুখ মলিন, তা দেখে অরিন্দমের নিজের উপর খারাপ লাগলো। কি দরকার ছিল মেয়েটাকে ধমক দেওয়ার? তারা সরু গড়িতে পা রাখলো। পিছনে তাকিয়ে অরিন্দম দেখলো মৃন্ময়দের দেখা পাওয়া যাচ্ছে না। অতপর অরিন্দম দাঁড়িয়ে গেল। তাকে দাঁড়াতে দেখে অনুও দাঁড়িয়ে প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করলো। অরিন্দম চারিপিছে তাকালো, কেউ নেই আশেপাশে। তা দেখে বা হাতে অনুকে নিজের নিকটে টেনে আনলো। অনু ভরকানো দৃষ্টি পেলে তাকিয়ে রইল অরিন্দমের মুখ পানে। অরিন্দম সে দৃষ্টি দেখে গোপনে হাসলো। অতপর সে সময় নিয়ে অনুর কপালে অধর ছোঁয়ালো। ব্যস্ততম মধ্যাহ্নবেলা। অলকা দেবী ব্যস্ত হাতে রান্নাঘরে বিভিন্ন পদের রান্না সারতে ব্যস্ত। আজ তার 2 জামাই প্রথম শ্বশুর বাড়িতে এসেছে, যত্নের কোনো ত্রুটি রাখবেন না তিনি। তনুশ্রীরা এসেছে প্রায় আধা ঘন্টা হলো। অলকা দেবীর সাথে দেখা করে তারা যে যার বরাদ্দ করা রুমে গিয়ে ফ্রেশ হয়ে জল মিষ্টি খাচ্ছে। তনুশ্রী আর অনু যে রুমে থাকতো সেখানে মৃন্ময় আর তনুশ্রী আছে। তার পাশের সর্বশেষ রুমটাতে অনুদের থাকতে দেওয়া হয়েছে। ওখান থেকে বাগানের বাতাস, ফুলের ঘ্রাণ বেশি আসে। অনু বরাবরই ওই রুমটা পছন্দের, কিন্তু তাকে একাকে এখানে থাকতে দেননি অলকা দেবী, কারণ সে সুযোগ পেলেই জানালা টপকে বাহিরে পালাতো। তনুশ্রী মায়ের সাথে সাহায্য করার জন্য গিয়েছিল, কিন্তু তিনি তাকে একটু বিশ্রাম নিতে বলেছেন। তাছাড়া তিশা সকাল থেকেই ওনার সাথেই ছিল। অনু আসতে তার সাথে দেখা করে সবেমাত্র চলে গিয়েছে। অরিন্দম একটু শুয়ে পড়েছে, লাগেজ টেনে এনে বেশ ক্লান্ত সে। কে জানে অনু রাজ্যের জামাকাপড় এনে ভারী করেছে ব্যাগটাকে। বেচারার হাত লাল হয়ে উঠেছে। অনু মুখ মলিন করে অরিন্দমের হাতে জেল লাগিয়ে আবার রান্নাঘরের দিকে গুটি গুটি পায়ে গিয়ে উকি দিল। আসার পর থেকে অলকা দেবী তার সাথে কথা বলেনি। সে মামির সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু তিনি ব্যস্ততা দেখিয়ে চলে গিয়েছে। অনু বুঝতে পারছে মামি তার ওপর এখনও রেগে আছে, কিন্তু তারই বা দোষ কোথায়? সে কি আদেও এমন কিছু ভেবেছিল? যা হয়েছে তা পরিস্থিতির শিকার সে। অনু রান্নাঘরের দরজার চৌকাঠ বেরিয়ে দাঁড়ালো। অলকা দেবী তখন বেসিনে হাত ধুচ্ছিল। অনু কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, মামি, তুমি আমার সাথে কথা বলবে না? এতদিন কথা না বলে কি করে আছো তুমি? তোমার একটুও মায়া হয় না আমার উপর? অলকা দেবী হাত ধুতে ধুতে থেমে গেলেন। অনুর কথায় বুকের উপচে কান্না আসছে ওনার। শুধুমাত্র উনি জানেন উনি কিভাবে আছেন অনুর সাথে কথা না বলে। মেয়েটাকে তিনি চোখে হারাতেন, তাকে চোখের সামনে না দেখে কথা না বলে উনি গুমড়ে গুমড়ে আছেন। তনুশ্রীর কাছ থেকে কথা ছলে অনুর কথা জানতেন, কিন্তু তিনি ধরা দিতেন না। অনুরাগকে ডেকে অনুকে ফোন করিয়ে ফোন লাউড স্পিকারে দিয়ে তার কণ্ঠ শুনে দিন পার করেছেন তিনি। মেয়েটার উপর তিনি আর রেগে নেই, নিজের উপর রেগে আছেন তিনি। কিন্তু সময় নিয়ে ভেবে ঠান্ডা মাথায় কাজ করে মেয়েটাকে বিয়ে না দিলেই পারতেন। ওনার কেমন যেন অপরাধ বোধ কাজ করছে নিজের মধ্যে,
কিন্তু তিনি কি করতেন? অনুরাগের সাথে খারাপ কথা তিনি মেনে নিতে পারেননি, যেখানে তিনি দুই মেয়ের সাথে অনুরাগকেও নিজের ছেলের মতো ভেবে এসেছেন। আর ভাববেই না বা কেন? অনুরাগ সর্বদিক থেকে সর্বদা বড় দাদার মতো অনুর দায়িত্ব কর্তব্য পালন করে আসছে বিগত কয়েক বছর ধরে। অনু মাঝে মধ্যেই পাগলামি করে বসতো, স্কুলে মারামারি করত। তখন অনুরাগ 1 বছর সিনিয়র ক্লাসে ছিল, তখনও সে অনুকে সামলাতো। যখন ক্লাস ইভেন্টে 3 জনে একসাথে পড়া শুরু করলো, তখন সকল দিক থেকে অনুরাগ অনুকে সাপোর্ট করত। একদিন ক্লাসরুমে অনু অসুস্থ হয়ে পড়েছিল, তখন বড় দাদার মতো তাকে আঁকড়ে ধরে রিক্সা চেপে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে এসেছিল। অলকা দেবীর সাথে অনু সেবা করতে ব্যস্ত হয়ে পড়েছিল, নির্ঘুম রাত কাটিয়েছিল সে। মহেশবাবু চটকলে কাজ করেন, ওনাকে মিলে যেতেই হতো। আর তিনি একেবারেই সহজ সরল মানুষ। ছলচাতুরি দুনিয়ায় তিনি বারবার ঠকে যায় লোকের কাছে। সেই জন্য অলকা দেবীকে শক্তভাবে সমস্ত কিছু সামলাতে হয়, আর তার সঙ্গী হয় এই অনুরাগ। তনুশ্রী বরাবরই বোনকে ভালোবাসে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সে সব সময় সিরিয়াস, তাই তাকে বাড়ির কোনো বিষয়ে অলকা দেবী জড়াতেন না। অনুরাগের সাথে অনুকে নিয়ে এমন বাজে কথা তিনি সেদিন মেনে নিতে পারেননি। মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল ওনার। মাথা গরম করে তিনি অনুর বিয়ে দিয়ে দেন, কিন্তু এখন নিজের সিদ্ধান্তে ভুল মনে হচ্ছে প্রচুর। অনু পিছনে দাঁড়িয়ে এবার হঠাৎ শব্দ করে কেঁদে ওঠে। তার কান্না অলকা দেবীর ধ্যান ভাঙে। তিনি পিছন ঘুরে দাঁড়াতেই অনু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। অলকা দেবীরও চোখে জল। তিনি অনুর মাথায় হাত বুলিয়ে স্মিত হেসে বললেন, কাঁদে না, আমি রাগ করে নেই, সময় পাইনি তাই কথা বলা হয়নি। একদিনও সময় ছিল না ফোনে কথা বলার? অলকা দেবী শ্বাস ফেলে বললেন, নালিশ করা তুই কখনোই ভুলবি না বল। আচ্ছা, ভুল হয়ে গেছে আমার, আর এমন হবে না। তুই বল, তুই সুখে আছিস তো? অনু অলকা দেবীকে ছেড়ে দাঁড়িয়ে হাতের মুঠো করে চোখের জল মুছতে থাকে। অলকা দেবী তা গম্ভীর দৃষ্টিতে দেখে মেয়েটা এখনও সেই ছোটদের মতো হাত মুঠো করে কান্না করে। অনু জোরালো কণ্ঠে বলল, খুব সুখে আছি, উনি খুব ভালো। অলকা দেবী তৃপ্তি শ্বাস ফেলল, মুচকি হেসে বলল, তোর শরীর অসুস্থ বোধ হচ্ছে। আর অনু ভ্রুকুচকে বলল, কিসের অসুস্থতা হবে? কিছু না, রুমে যা, জামাইকে ডাক, খেতে দেব। অনু মাথা নাড়িয়ে চলে গেল। অলকা দেবী তার যাওয়ার পানে তাকিয়ে চোখের জল মুছছেন। আজ মনটা হালকা লাগছে ওনার। অরিন্দম বেঘরে ঘুমাচ্ছে। দুপুরে খাবার পর সেই যা শুয়েছে, এখনও ঘুমিয়েই চলেছে। ঘড়িতে এখন সন্ধ্যা 7:30। অনু কয়েকবার তাকে ডেকে কোনো রেসপন্স না পেয়ে হাল ছেড়ে দিয়েছে। তনুশ্রী মৃন্ময়দের বাড়িতে গিয়েছে। অনু একা একা বোর হচ্ছে, কি করবে ভেবে না পেয়ে খাট থেকে নিচে নেমে দাঁড়ালো। অতপর সে মোবাইল হাতে নিয়ে অনলাইনে অনুরাগকে টেক্সট করে বলল ফ্রি ফায়ার খেলবে। অনুরাগের আর কি, সে তো শুরু হয়ে গেল। অতপর দুজনে বন্দুক নিয়ে ব্যস্ত হয়ে পড়ল যুদ্ধ করতে। অরিন্দমের ঘুম ভাঙে দুই যোদ্ধার বন্দুকের শব্দে। বিরক্ত বোধ করে সে উঠে বলল, কারণ এটা তার অসহ্য লাগে। অনুকে বারবার বলেছে সে যেন এইসব গেম বন্ধ করে, এতে ব্রেনে প্রেশার পড়ে, কিন্তু অনু শোনার কোনো নাম নেয় না। অরিন্দম উঠে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসে দেখে অনু তখনও ফোনের দিকে তাকিয়ে আছে। অরিন্দম পিছনে গিয়ে অনুকে জড়িয়ে ধরল। অনু চমকালো, বিমূর্তের মতো কিছুক্ষণ নিজের কোমরের কাছে অরিন্দমের হাতের বাঁধন দেখল। অরিন্দম একদিনে নিজের থেকে তার কাছে খুব কম এসেছে, কিন্তু আজ সকাল থেকেই অরিন্দম যেন তার পিছু ছাড়ছে না। ওদিকে গেমে অনুরাগ তাকে ডেকে চলেছে। অনু দৃষ্টি সরিয়ে ফোনের উপর ন্যস্ত করলো। অরিন্দম অনুর কাঁধে থুতনি রেখে বলল, তোমাকে কতবার বলেছি না এসব গেম প্লে করবে না? বেনে পেশার পরে কথা শুনো না কেন? অনু খেলতে ব্যস্ত, কোনো দিকে পাত্তা দেওয়ার সময় নেই। সে বিরক্ত হয়ে বলল, উফ, চুপ করুন তো, এইসব আপনি বুঝবেন না। সরুন, বিরক্ত করবেন না, যান এখন। অরিন্দম হঠাৎ করেই কেমন যেন অদ্ভুত লাগলো কথাগুলো শুনে। সে অনুকে ছেড়ে সজোরে দরজা খুলে বাইরে চলে গেল, কিন্তু অনু বুঝল না সে একটু হলেও অরিন্দমকে অবহেলা করেছে। যখন বুঝল তখন প্রায় রাত 1টার দিকে। ঘড়ির কাঁটা পাড়ি জড়িয়েছে। অনু বন্ধ রুমে পায়চারি করে চলেছে।
অরিন্দম সেই যা গিয়েছে আর ফেরেনি। অনু ফোন করে চলেছে কিন্তু ওপাশ থেকে রিসিভ হচ্ছে না। অনু একবার কেঁদেই দিল। অলকা দেবী নিজের রুমে তিনি অরিন্দমের কথা জিজ্ঞাসা করতে অনু মিথ্যে বলেছে সে রুমে কাজ করছে, খাবার রুমেই খাবেন। তাই তিনি সব গুছিয়ে শুয়ে পড়েছেন। কিন্তু অনু আর থাকতে পারল না। হু হু করে কেঁদে সে দরজা খুলতে গেল, কিন্তু তার আগেই কেউ দরজা খুলে রুমে প্রবেশ করলো। অনু থমকে গেল, কয়েক সেকেন্ড তাকিয়ে ঝাঁপিয়ে পড়ল তার একান্ত ধার্য করা নিজের মানুষটির বুকে। অরিন্দম বিমূঢ় হয়ে রইল। অনু কাঁদতে কাঁদতে বলল, একটু না হয় তখন ভুল বলে ফেলেছিলাম, তাই বলে এত কষ্ট দিতে হবে? কখন থেকে ফোন করছি, একবারও কথা বললেন না কেন? আমার কি কষ্ট হয় না? আমার হয় না। অনু তাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। অরিন্দম মলিন মুখে বলল, তুমি জানো না তোমার একটু অবহেলা আমার সহ্য হয় না। তোমার এক সেকেন্ড শুধু আমার হোক আমি চাই, সেটার ভাগ আমি কাউকে দিতে চাই না। তুমি জানো না তোমার মাইন্ডে শুধু আমি নিজেকে নিয়ে ব্যস্ত রাখতে চাই, সেখানে ওই সামান্য গেম এনিমিও সহ্য করতে পারি না। অন্য কিছুতে তুমি ব্যস্ত থাকলে আমাকে সামান্য বললেও আমার সহ্য হয় না। তোমার সবটা জুড়ে শুধু আমি থাকতে চাই। অনু কিং কর্তব্য বিমূঢ়। সে ফ্যাল ফ্যাল করে নয়নে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো সেই পাগলাটে প্রেমিকটার দিকে। সে জানে অনু শুধু তাকে ঘিরে বাঁচতে চায়, তবুও কেমন বাচ্চাদের মতো অহেতুক কারণে তার উপর রাগ করেছে। অনু দুহাতে অরিন্দমের দুগালে হাত রেখে বলল, আমি কতবার বলবো, আমার সবটা জুড়ে শুধু আপনি আছেন। অরিন্দম অদ্ভুত নয়নে তাকিয়ে থাকলো। অনুর পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে অরিন্দমের দুগালে চুমু দিয়ে আখিতে আখি নিবদ্ধ করে বলল, ভালোবাসি আপনাকে, যা এই জন্মে ভোলার মতো না। অরিন্দমের হঠাৎ কিছু মনে হলো। তার চোখ ছলছল করে উঠল। সে অনুকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। ঝোড়ো হাওয়ার তালে ছাদের টবে রাখা গাছগুলির পাতা এদিক ওদিক দুলে চলেছে। সেই হাওয়ার দরুন তিশার কপালের কাছে কুচো চুলগুলো বারবার তাকে এই মধ্যরাতে বিরক্ত করছে। তার থেকে বেশি বিরক্তিবোধ করছে ঘুম থেকে উঠে তাকে ছাদে আসতে হয়েছে বলে। কিন্তু যার জন্য এসেছে সে চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ ধরে। ব্যাপারটা তিশার রাগ হতে হতে হঠাৎ মনে হলো কোথাও একটু সূক্ষ্ম ব্যথা অনুভব করলো যেন। সে যেটা ভাবছে সেটা যদি সত্যি হয় তাহলে তার রাগ করাটা নিতান্তই বোকামি হবে। তিশা দুপা এগিয়ে এসে অনুরাগের সামনে গিয়ে দাঁড়ালো। তিশা ঘুমিয়েছিল। অনুরাগ তাকে ফোন করে বাড়ির ছাদে আসতে বলেছে। ঘুম ঘুম চোখে গুটি গুটি পায়ে রুম থেকে চুপি সারে ছাদে এসেছে তিশা। ভাগ্য ভালো মা ঘুমিয়ে আছে আর বাবা নাইট ডিউটিতে গিয়েছে। অনুরাগ মাঝে মধ্যে এমন করে থাকে, আজও সেটাই করলো। ছাদের পাইপ পেয়ে সে অলরেডি হাজির ছিল ছাদে। তিশার সামনে গিয়ে দাঁড়াতে অনুরাগ তাকে টেনে নিচে বসিয়ে তিশার কোলে মাথা রেখে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। তিশা অবাক হলো না, বরং চিন্তিত হয়ে পড়ল অনুরাগকে এমন দেখে। ডান হাত বাড়িয়ে অনুরাগের ঝাংড়া চুলের বিলি কেটে দিতে লাগলো। ক্ষীণ প্রহরে কেটে যায় নিভৃতে খুব গোপনে। নীরবতা কাটিয়ে তিশা অত্যন্ত আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, মার কথা মন বলছে তাই না? অনুরাগ নড়ে চড়ে উঠল। দুহাতে তিশার কোমর জড়িয়ে ধরল। কিছুক্ষণ সময় নিয়ে জোরালো কণ্ঠে বলল, রিদ, আমার মা আমাকে রেখে চলে গেল কেন? আমার মার কথা খুব মনে পড়ছে। তিশার চোখ থেকে টুপটাপ করে ঝরে পড়তে লাগলো অশ্রু। অনুরাগও তার পেটের কাছে জামার অংশ ভিজিয়ে ফেলেছে চোখের জলে। কিছুক্ষণ পর অনুরাগ নিজেকে সামলে উঠে বসল। অতঃপর তিশার দিকে তাকিয়ে দেখল মেয়েটা তার থেকে বেশি কাঁদছে। অনুরাগ অশ্রুসিক্ত নয়নে মুচকি হাসল। নালিশের সুরে বলল, আমি এলাম তোর কাছে ব্যথা দূর করতে, আর তুই নিজেই সমুদ্র সৈকত করে ফেলছিস। আমার পুলিশ সমস্যা যদি জানতে পারে আমার জন্য ওনার মেয়ে কেঁদেছে, তো নির্ঘাত আমাকে লকআপে রেখে বন্দি করে রাখবে। প্লিজ কাঁদিস না। তিশার অনুরাগের এহেন কথায় কান্নার সামান্য কমল। মেয়েটা অনুরাগের একটু কষ্টের কথা শুনলেই কেঁদে ভাসিয়ে দেয়, আর অনুরাগ সেটা জানে। তবুও নিজের মন হালকা করতে তার এই কাঁদুনে মেয়েটার এক পলক দেখা চাই। অনুরাগ হাত বাড়িয়ে তিশার চোখের জল মুছে দিল। তিশা অশ্রুসিক্ত চোখে বলল, তোর খুব কষ্ট হয় তোর মার জন্য তাই না? অনুরাগ ব্যথাতুর হেসে তিশাকে বুকে জড়িয়ে ধরে বলল, হয়,
কিন্তু তোর কাছে থাকলে খুব একটা কষ্ট হয় না। তোর স্নিগ্ধ মুখে আমি সুখ, শান্তি, ভালোবাসা, ভালো থাকা সব খুঁজে পাই। তাই তো তোকে এত জ্বালাই। মাঝরাতে নিজের কষ্ট ভুলতে তোর কাছে ছুটে আসি। এখন যে ব্যথাটা একটু আগে হচ্ছিল তা এই মুহূর্ত থেকে আর হচ্ছে না। তাই প্লিজ তুই কেঁদে আমাকে আর কষ্ট দিস না। প্রেমিকার কান্না একজন প্রকৃত প্রেমিকের হৃদয়ে লাগে। সেই কথা বুঝিস না কেন পাগলি? ভালোবাসি তোকে। তিশা চুপ করলো। অনুরাগের সামান্য কষ্ট সে সহ্য করতে পারে না, কিন্তু এখন হালকা লাগছে। ছেলেটা তার প্রেমে বদ্ধ পাগল। তাকে ছাড়া ছেলেটা অগোছাল হয়ে পড়ে। সে থাকবে সারা জীবনেই মাহারা ছেলেটির সাথে, জীবন সঙ্গী হিসেবে থাকবে। সে সুখে দুঃখে হাতে হাত রেখে চলবে। তার মনে দৃঢ় প্রতিজ্ঞা করল সে। অনুরাগ বুকের দিকে মাথা ঝুঁকিয়ে দেখল তিশা চুপ করে আছে বুকে লেপ্টে। অনুরাগ ডান হাতে তিশার গাল স্পর্শ করে কপালে অধর ছোঁয়ালো। তিশা ক্ষীণ লাজুক হাসল। অতঃপর অনুরাগ মিনমিনে গলায় বলল, রাত হয়ে গিয়েছে, শুয়ে পড়, আমি আসি। তিশা সরল না। কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে রইল। আকাশে আজ অর্ধ চন্দ্রিমা দৃশ্যমান। কয়েকটা তারাও সমাগম আছে। মাঝে মাঝে গুচ্ছ গুচ্ছ কালো মেঘ ভেসে যাচ্ছে ছাদের গা ঘেঁষে। হালকা শীত ভাব ছড়িয়ে আসে প্রকৃতিতে। গ্রামে এক ছোট মাঠের ধারে সরু রাস্তা দিয়ে ধীর গতিতে এগিয়ে চলেছে অরিন্দম। তার শক্তপোক্ত আঙুলের মাঝে অনুর কোমল আঙুল আঁকড়ে ধরেছে সে। অনু ঘুমে ঢুলু ঢুলু। সামান্য মাথা ব্যথাও হচ্ছে তার। তবুও সঙ্গী হয়ে সে পাশে থাকবে মধ্যরাত হলেও। ঘড়িতে তখন হয়তো রাত 1টার কাছাকাছি। অরিন্দমের রুমের মধ্যে গুমট অনুভব হচ্ছিল। এই জন্য সে একটু বাহিরে হাঁটাচলা করবে বলে বেরিয়ে আসছিল। কিন্তু অনু তাকে একা ছাড়েনি। জেদ ধরল তার সাথেই আসবে। অরিন্দম একবার ভাবলো শুয়ে পড়বে, আবারও ভাবলো একটু ফ্রেশ এয়ার চাই তার। তাই সে আর দ্বিরুত করল না, অনুকে নিয়ে বেরিয়ে পড়ল মাঝরাতে। অনু হাঁটতে হাঁটতে অরিন্দমকে বলল, আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল? অনুর হঠাৎ এহেন প্রশ্নে অরিন্দম সরু চোখে তাকিয়ে বলল, কেন বলো তো? আরে বলুন না। সি। পুরো কথা শেষ হওয়ার আগেই অনু তেতে উঠল। কি? আপনার গার্লফ্রেন্ড ছিল? অরিন্দম বোকার মতো তাকিয়ে বলল, আমি কখন বললাম ছিল? অনু এক হাত উঁচু তুলে তর্জনী আঙুল দেখিয়ে বলল, এই তো বললেন। আমাকে পুরোটা বলতে দিয়েছো, তার আগেই রিয়েক্ট? আরে বাবা, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমার জীবনে তুমিই প্রথম নারী, আর তুমিই শেষ নারী। অনু জিভ কামড়ে মাথা চুলকালো। অরিন্দম গভীর দৃষ্টি নিক্ষেপ করলো এতক্ষণে। সে তার মুখ পানে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। হালকা চাঁদে মনকাড়া আলোয় তার মায়াবতীকে অপরূপা সুন্দরী লাগছে। চিকচিক করছে তার ঘন কালো কেশ। ডাগর ডাগর আখিতে তার মুখ পানে বোকা বোকা চাউনিতে মাদকতা ছাড়ছে তার প্রেয়সী। তাকিয়ে আছে তার নয়ন পানে। সেই চাউনিতে তীব্র ঝড় তাণ্ডব তুলছে তার প্রেমিক পুরুষের বুকের গহীন কোণে। অন্য জগতে হারিয়ে দিচ্ছে এই সাজানো গোছানো হৃদয়টাকে। এলোমেলো হচ্ছে গুছিয়ে রাখার সংকল্পগুলো। ভেসে যাচ্ছে অতল সমুদ্রে। কিন্তু সে কুল কিনারা চায় না, চায় না তরি। সে ভাসতে চায় সেই সমুদ্রের প্রেয়সীকে নিয়ে। হঠাৎ অরিন্দমের কি হলো সে নিজেও জানে না। ডান হাত বাড়িয়ে অনুর ডান গালে হাত রাখে। ক্ষীণ প্রহর চেয়ে রয় সেই মায়াবী মুখ পানে। আখিতে আখি মেলাতেই ঘায়েল হয়ে যায় সে। ঝুঁকে গিয়ে কপালে কপাল ছোঁয়ালো। অতীব মোলায়েম কণ্ঠে বলল, তুমি এত সুন্দরী কেন বউ? অনু বারবার কয়েকবার পলক ফেলল। বুকের বাপাসের যন্ত্রটা দ্রিম দ্রিম শব্দ যেন নিজের কানে শ্রবণ করতে লাগলো তার। শরীর অবশ হয়ে যাচ্ছে ক্রমে। অরিন্দমের মুখে সে প্রশংসা আগেও শুনেছে। কি মনে বলছে তার প্রশংসা? আবার অরিন্দম তাকে আজ বারংবার অবাক করে দিচ্ছে। কথায় কাজে সে বারংবার লজ্জাবোধ করছে। এখনও অরিন্দমের কথায় অনুক্ষীণ লজ্জাবোধ করল। নতজানু হয়ে মৃদু হেসে বলল, জানি না। অরিন্দম দুর্বাদ্য হাসল। সে মেয়েটার কাছে নিজের থেকে আসলেই মেয়েটা কেমন জড়সড় হয়ে যায়, কেমন লজ্জা কম্পমান হতে থাকে তার সর্বাঙ্গ। সে ওষ্ঠদয় বারংবার কামড়ে ধরে, যা অরিন্দমকে নির্লজ্জ বানাতে উস্কানি দেয়।
অরিন্দম বাহাত অনুর হাত থেকে সরালো। অনু বন্ধমুক্ত হাতের দিকে তাকালো। মৃদু মৃদু বৃষ্টি পড়তে লাগলো। হঠাৎ গাছের পাতাগুলো শব্দ দুলতে শুরু করলো। ঝড়ো হাওয়ার শিউলি গাছের কয়েকটা ফুল ঝরে পড়তে লাগলো গায়ে মাথায়। বাতাসের তালে তার ওড়না এক প্রান্তে উঠতে থাকে। অরিন্দম বাহাতে অনুর কোমর জড়িয়ে নিজের সাথে মেশালো। অনু চমকালো, দুহাত অরিন্দমের প্রশস্ত বুকে রাখলো। ভড়কানো স্বরে অরিন্দমকে কিছু বলতে দিল, কিন্তু সেটা হলো না। অরিন্দম তার আগেই তার ভেজা কোমল অধরে গভীরভাবে স্পর্শ করল। বাহিরে ফুরফুরে হাওয়া বইছে। ব্যালকনির থাই গ্লাস খোলা, যার ফলে মৃদু বাতাস রুমে প্রবেশ করছে। রুমের মধ্যেও সিলিং ফ্যান ছুটে চলেছে। প্রকৃতিতে শীত শীত ভাব, তার মধ্যেই বেঘরে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে অনু। দিন দুনিয়ার খবর নেই তার। সে আপন মানুষ, ঘুমের রাজ্যের একমাত্র ঘুমরানি। প্রায় 3 ঘন্টা এভাবেই বিভোরে ঘুমোয় আচ্ছন্ন সে। গ্রাম থেকে ফিরে এসেছে তারা আজ দুপুরেই। অনু গাড়িতে অরিন্দমের বাহুডোরে আবদ্ধ হয়ে প্রশান্তির ঘুম দিয়েছিল। মৃন্ময় তনুশ্রী তাদের ড্রপ করে দিয়ে গিয়েছে বাড়ির সামনে। তখনও অনু ঘুমিয়েছিল। অরিন্দম তাকে ডেকে সাড়া পায়নি। তনুশ্রী বোনের ঘুমের ব্যাপারে অবগত আছে, কিন্তু তখন অরিন্দমের সামনে ইতস্তত বোধ করছিল। তবুও সে নম্র গলায় বলেছিল যে তার বোন একবার ঘুমিয়েছে তো 2-3 ঘন্টা না হলে উঠবে না। তাকে যেন বকাঝকা না করে আস্তে আস্তে সব শিখে যাবে সে। অরিন্দম এ বিষয়ে আগ থেকেই জানতো, তাই সে তাকে নিশ্চিন্তে থাকতে বলেছে এবং বলেছে তার বোনকে সে বিন্দু মাত্র কষ্ট দিবে না, না কখনো তাকে অকারণে বকাঝকা করবে। অতপর অরিন্দম অনুকে পাজা কোলে নিয়ে গাড়ি থেকে নেমে তাদের বিদায় জানিয়ে রুমে এসেছে। এর মধ্যে অনু জাস্ট একবার পিটপিট করে তাকিয়ে ফ্যান অন করে কম্বল মুড়ি দিয়ে আবার ঘুমাচ্ছে। অরিন্দম বুঝে পায় না মেয়েটার এত ঘুম আসে কোথা থেকে। এতবার করে তাকে ডেকে চলেছে, কিন্তু ওঠার কোনো নামই নেই মেয়েটার। এদিকে ঘড়িতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে পড়েছে। অরিন্দম বেশ বিরক্ত বোধ করলো। সে খাটে বসে অনুকে টেনে তুলল। অনু উঠল, কিন্তু সে অরিন্দমের বুকে মাথা রেখে চোখ পুনরায় বুঝিয়ে নিল। অরিন্দমের বিরক্তিবোধ হঠাৎ করে উড়ে গিয়ে এক ঝাঁক ভালো লাগা জেগে ধরে বসল মনে। সে এক হাত অনুকে জড়িয়ে অপর হাতে তার মুখমণ্ডলে হাত বুলিয়ে নরম গলায় বলল, এত ঘুম কই পাও? সেই থেকে ডেকে যাচ্ছি, উঠছো না কেন? অনেকক্ষণ কিছু খাওনি, এবার উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও তো। অনু মুখ গুজিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আর একটু। অরিন্দম শুনল না, তাকে নিয়ে ওয়াশরুমে গেল। অনু সেই দিনের কথা মনে পড়তেই চটজলদি চোখ খুলে বলল, আজকেও প্লিজ শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেবেন না, আমি আর ঘুমাবো না। অরিন্দম হেসে ফেলল। সেই দিন অনুর ফেস রিয়াকশন দেখার মতো ছিল। মেয়েটাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিতেই সে যখন ভিজে গিয়েছিল, সে চিৎকারের সাথে ভয়ে কেঁদে ফেলেছিল। অরিন্দম প্রথমে চমকে গিয়ে অনুকে সামলাতে গিয়েও থেমে যায়। সেই দিন কেমন যেন মেয়েটার কান্না তার ভালো লাগছিল, যেন মনে হচ্ছিল 2-4টে চর বসিয়ে দেই গালে, আর বসে বসে সারা দিন তার কান্না দেখুক সে। কিন্তু সেটা কখনো পূরণ হবে না, কারণ সে মেয়েটার গায়ে হাত তোলা তো দূরের কথা, তার সামান্য ফুলের টোকাও লাগতে দেবে না। অরিন্দম অনুকে দাঁড় করিয়ে বেসিনে কল খুলে হাতে জল নিয়ে অতপর সে ভিজে হাত অনুর চোখে মুখে বুলিয়ে দিতে লাগলো। অনু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অরিন্দমের মুখ পানে। সে যে এতটা ভালোবাসা, এতটা কেয়ার পাবে সে ভাবতেই পারেনি কখনো। প্রথম প্রথম তো অরিন্দম তাকে পছন্দ করতো না, তাকে বারংবার ফিরিয়ে দিত। কিন্তু যখন থেকে অরিন্দম তার কাছে আসতে শুরু করেছে, অনু একটু একটু করে প্রতিদিন তাকে নতুনভাবে চিনছে, নতুন করে জানছে, তাকে আবিষ্কার করেছে এক সুপুরুষের রূপে। অরিন্দম মুখ হাত নিজেও ধুয়ে অনুর হাত ধরে ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, নিচে চলো, সকাল থেকে আমিও কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। অনু অবাক হলো। সে ঘুমিয়েছিল সেজন্য তার খাওয়া হয়নি, কিন্তু অরিন্দমও না খেয়ে আছে কেন? অনু জিজ্ঞাসা করলো, আপনি সকাল থেকে খাননি কেন? রান্নার মাসি আসেনি? এসেছিলেন, ইভেন রান্না করে সব টেবিলে সাজিয়ে দিয়েও গিয়েছেন, কিন্তু তুমি ঘুমিয়ে আসো না খেয়ে। আমি কি করে খেয়ে নেই বলো তোমাকে ছাড়া?
অনুর হঠাৎ করেই চোখ ফেটে কান্না এলো। হঠাৎ মনে হলো তারা তো সুখ সইবে, তো এত সুখী কাউকে হতে হয় বুঝি? তার স্বামী এত ভালো কেন? অরিন্দম চেয়ার টেনে অনুকে বসালো। অতপর সে পাশে চেয়ার টেনে বসতে যাবে, অনু কেঁদে উঠে অরিন্দমের পেটের কাছে শার্ট মুঠো করে ধরল। অরিন্দম চমকালো, ভড়কে গেল। সে ক্ষীণ প্রহর, উদ্গ্রীব নয়নে সে অনুর কান্নারত মুখ পাড়ে তাকালো। ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তোমার বউ? কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে একবার বলো। অনু অরিন্দমের পেটে ছোট বাচ্চাদের মতো মুখ গুজে কাঁদতে লাগলো। কিছু বলতে নিলেও বলতে পারল না। কান্নাজড়িত কণ্ঠে কথা পাল্টাতে বলল, আমার খুব ক্ষুধা লেগেছে। অরিন্দম ভ্রু কুঁচকে গেল। সে অনুকে নিজের কাছ থেকে সরিয়ে তার মুখে দৃষ্টি নিক্ষেপ করে বলল, এতে কান্নার কি আছে? অনু কিচ্ছু বলল না, দুহাত টেবিলের উপরে রাখলো। অরিন্দম কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে থাকলো, বোঝার চেষ্টা করলো। কোনো উত্তর না পেয়ে সে খাবারে মনোযোগ দিল। রাত প্রায় 2টো বাজে। বন্ধ ঘরে লালচে ড্রিম লাইট জ্বলছে। অরিন্দম কাত হয়ে অনুর কোমর জড়িয়ে ঘুমিয়ে আছে, আর মেয়েটা তার বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। কিন্তু হঠাৎ অনু ধরপড়িয়ে উঠে বসে জোরে জোরে কেঁদে ওঠে, কিছু বলতে লাগলো। অরিন্দম হঠাৎ কান্নার শব্দে হকচকিয়ে গেল। সে অনুর দিকে ঘুম জড়ানো চোখে তাকালো। দু চোখে ঘুম টইটুম্বুর তার। পরিষ্কার করে তাকানোর আগেই অনু হঠাৎ দুহাতে অরিন্দমের মুখ ধরে এলো পাথারে চুমু দিতে লাগলো। অরিন্দম হতভম্ব হলো। অনু কাঁদতে কাঁদতে কপালে কপাল ঠেকালো, বলল, আপনি কাল অফিস যাবেন না? যাবেন না কোথাও? যাবেন না বাড়ির বাইরে? অরিন্দম তাকে সরালো, পিটপিট নেত্রে তাকিয়ে রইল তার জন্য চিন্তিত নারীটির দিকে। কিছুক্ষণ নিষ্পলক চেয়ে বলল, স্বপ্ন দেখেছো? অনু জল ভরা চোখে মাথার উপর নিচে করলো। অরিন্দম বুঝলো সে দুহাতে তাকে আঁকড়ে নিয়ে বলল, চিন্তা করে না, ওটা স্বপ্ন, যা সত্যি হয় না। অনু শুনল না। সে পুনরায় ফুপিয়ে কেঁদে উঠে বলল, যাবেন না বলুন। অরিন্দম তার মনের অবস্থা বুঝে সায় দিয়ে বলল, যাবো না। সত্যি বলছো? 3 সত্যি। এবার ঘুমাও। অনু কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে। অরিন্দম তার গালে হাত রেখে বলল, কি হলো, ঘুমাবে না? ঘুম পাগলি না তুমি? 3টে চুমু দিন, তারপর ঘুমাবো। অরিন্দম শব্দ করে হেসে দিল অনুর বাচ্চামি আবদার দেখে। অনু ঠোঁট ফুলিয়ে রইল। অরিন্দম হাসি থামিয়ে দুষ্টু হেসে বলল, যদি 4টে দিই ক্ষতি আছে? অনু ক্ষীণ লজ্জা পেল, তবুও মাথা দুলিয়ে বোঝালো ক্ষতি নেই। অরিন্দম তার দু চোখে অধর ছোঁয়ালো, দুগালে শব্দ করে চুমু দিয়ে কপালে দীর্ঘ সময় নিয়ে স্পর্শ করলো। অনুর দুগাল লজ্জায় ভারী হয়ে এলো। সে গুটিসুটি হয়ে অরিন্দমের বক্ষ বন্ধনী হয়ে গেল। অরিন্দম তা দেখে হাসল, বিস্তর হাসি তার। জীবনে এই মেয়েটা আসার পর থেকে সে কেমন সুখ সুখ অনুভব করে। কত অনুভূতির সাথে সে পরিচিত হয়ে উঠেছে, কত স্বপ্ন দেখতে শুরু করেছে সে। কথা কথা জমতে তার যা অনুকে বলে ফুরায় না। মাঝে মাঝে ভাবে মেয়েটার এত ঋণ শোধ করবে কিভাবে সে। আদেও এই খুশি, এই আনন্দের ঋণ শোধ করা যায় কি? আজ সকালটা রোদ্দুরে তপ্ত, কিন্তু সেই ছোট্ট পাখিটির দেখা পাওয়া যাচ্ছে রেলিংয়ে। আজ বৃষ্টি হচ্ছে না, তবুও সে ব্যালকনির রেলিংয়ে বসে আসছে অনুদের রুমের দিকে তাকিয়ে। আর অনু একটা চেয়ার নিয়ে বসে পাখিটিকে দেখেই চলেছে। সেই দিনের মতো মুখের হাসিটুকু আজ যেন ওর নেই। অরিন্দম আজ 2 দিন পর অফিসে গিয়েছে। অনু তাকে এই 2 দিন কিছুতেই বাড়ির বাইরে যেতে দেয়নি। কিন্তু এভাবে আর কতদিন? তাই সে অনু ঘুমে ওঠার আগের থেকেই বেরিয়ে পড়েছে। এই নিয়ে অনুর একটু বেশি মন খারাপ হয়ে আছে। অরিন্দম তাকে একটু বলে গেলে কি হতো? সে তো আজ থেকে অফিসে যেতে দিতে চেয়েছিল, কিন্তু তাও কেন বলল না? তনুশ্রী অফিস জয়েন করেছে। মৃন্ময়কে সে অরিন্দম সবাই এক জায়গা করে দিয়েছে। কলি কয়েকদিন ছুটির পর আজ অফিসে এসেছে। এসেই সে আগের মতো মেতে উঠেছে আড্ডা দিতে। সে আর অরিন্দম পাশাপাশি ডেস্কে বসে তনুশ্রী মৃন্ময়দের তাদের পেছনে। কাজ করার ফাঁকে কলি একবার করে অরিন্দমের সাথে কথা বলে চলেছে। অরিন্দমের মন ভালো নেই। অনুকে না বলে আসায় এখন যেন কেমন লাগছে তার। লাঞ্চ ব্রেক আর
ও একবার অনুকে ফোন করবে ভেবে রাখলো সে। মেয়েটাকে না বলে আজকে চলে এসেছে, নিশ্চিত সে মারাত্মক রেগে আছে। তাই তো এতবার করে কল দেওয়াতে কল রিসিভ করছে না অনু। অরিন্দম সেটা ভেবেই হাসলো। মেয়েটা যতটা তাকে ভালোবাসে ঠিক ততটাই তার উপর সামান্য ব্যাপারেই রেগে যায়। কলি হাসি মুখে দুমগ কফি এনে একটা নিজের হাতে নিয়ে অপরটা অরিন্দমের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, অরে কফি খাও। আসো তুমি লাঞ্চ করতে চাচ্ছ না, তাই এই কফি দিয়েই পেট ভরে ফেলো। অরিন্দম মুচকি হেসে কফির মগ হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস। অনুকে খাওয়ানোর জন্য রান্নার মাসি ডেকে গিয়েছে, কিন্তু অনু খাবে না বলে দিয়েছে। মুখ ফুলিয়ে সে খাটের ওপর বসে আছে। সে বেশ কিছুক্ষণ কাঠের পুতুলের মতো বসে থাকার পর ফোনটা হাতে নিয়ে দেখলো অরিন্দমের বেশ কয়েকটা মিস কল। তবু অনু কল ব্যাক করলো না, বরং তনুশ্রীকে ভিডিও কল করে অরিন্দমের খোঁজ খবর নেবে ভেবে নিল। অতপর সে তনুশ্রীকে ভিডিও কল করলো 10 সেকেন্ড পর। তনুশ্রীর হাসিমাখা মুখটা দেখতে পেল অনু। ক্ষণেই মন ভালো লাগার প্রশান্তি বয়ে গেল দিদিকে দেখে। এখন শান্তি লাগছে তার। তনুশ্রী হাসি মুখে বলল, কি রে, এখন ফোন করলি যে? দুপুরে খেয়ে ভাত ঘুম দিসনি কেন? অনু ঢোক গিলল। সে যে কিছুই খায়নি সকাল থেকে, সেটা যদি দিদি জানতে পারে এখনই তার কাছে ছুটে আসবে। তাই সে মিথ্যে বলল, ঘুমোবো। এই তো এবার তোর কথা মনে পড়ছিল, তাই ভিডিও কল দিলাম। তা বল, কেমন কাজ চলছে সব? সব ঠিকঠাক আছে। তুই বল, তোর মুখটা শুকনো লাগছে কেন? শরীর খারাপ লাগছে? আমার কিছু হয়নি। আমি পুরো কথা শেষ হওয়ার আগেই অনু পিছনে অরিন্দমকে দেখতে পেল। তাকে দেখে চোখটা খুশিতে চিকচিক করে গেল। ক্ষণেই তার লিভে যায়, কারণ সে অরিন্দমের পাশে কলিকে দেখতে পায়। এবং শুধু দেখতে পেলে ঠিক ছিল, কলি তখন অরিন্দমের হাতে কফির মগটা ধরে কি যেন বলছে। তা দেখে অনুর মাথায় আগুন জ্বলে উঠল। সে কিছুক্ষণ তাকিয়ে রইল তাদের দিকে। অরিন্দম কলির সাথে হেসে হেসে কথা বলছে। তনুশ্রী ফোন সামনে রেখে মৃন্ময়কে তখন কিছু একটা বলছিল সাইড হয়ে। কলিকে দেখে রাগের বশে অনু ফোন কেটে দিয়ে ধপ করে শুয়ে পড়ে আর মনে মনে প্রতিজ্ঞা করে আজ অরিন্দম ফিরলে তাকে জন্মের মতো কফি খাওয়াবে সে। কলিং বেল বেজে চলেছে বেশ কিছুক্ষণ ধরে। অরিন্দম ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মন শরীর দুটোই দুর্বল হয়ে আছে। আর সারাদিন অনুর সাথে কথা হয়নি তার, আর পেটে কফি ছাড়া কিছুই পড়েনি। একটু অনুকে দু চোখ ভরে দেখে তারপর সে কিছু খাবে, এটা নিশ্চিত তার উপর রেগে আছে অনু। এমন ভাবতে ভাবতেই দরজা খুলে গেল। অরিন্দম হাসি মুখে অনুর দিকে তাকালো। অনু তাকে দেখে রোজ মিষ্টি এক হাসি উপহার দিত, কিন্তু আজ মুখটা তার মলিন। অরিন্দম তা দেখে এক পা এগিয়ে গিয়ে ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগেই অনু কাট কাট গলায় বলল, কফি খাবেন? অরিন্দমের ভ্রু কুঁচকে গেল। সে সবেমাত্র এসেছে এবং সারা দিন তার সাথে দেখা হয়নি, কথা হয়নি। কোথায় একটু আলিঙ্গন করবে, তা না হঠাৎ এমন কফি খাওয়ার কথা জিজ্ঞাসা করছে কেন? অরিন্দম কিছু বলতে যাবে, অনু কিচেনের দিকে যেতে যেতে বলল, আপনাকে কেন জিজ্ঞেস করছি? আপনি তো কফি খেতে খুব ভালোবাসেন, তাই না? আপনি রুমে যান, আমি কফি নিয়ে আসছি। অরিন্দম বোকার মতো কিছুক্ষণ অনুর যাওয়ার পানে তাকিয়ে কিছু না বুঝে হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো। অতপর সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ফ্রেশ হয়ে খাটে বসতেই অনু কফির মগ এনে তার সামনে ধরে বলল, নিন, খান। অরিন্দম কফির মগটা নিয়ে পাশের ডেস্কের উপর রাখলো। অনু সেটা হাতে তুলে আবার বলল, রাখছেন কেন? খান। অরিন্দম চরম অবাক হলো। সে আসার পর থেকে কফি নিয়ে পড়ে আছে কেন মেয়েটা? অরিন্দম অনুর হাত ধরতে যাবে, এক ঝটকায় সরে যায়। অরিন্দম হতভম্ব হলো। এমন বিহেভিয়ারের মানে কি? অরিন্দম উঠে দাঁড়িয়ে বলল, এমন করছো কেন বউ? কি হয়েছে তোমার? অনু উত্তর দিল না, পুনরায় একই কথা বলল। অরিন্দম বিরক্ত বোধ করে বলল, কিছু না খেয়ে শুধু কফি কেন খাবো? সেই থেকে কফি খাওয়ার কথা কেন বলে যাচ্ছ? আমি একবারও বলেছি কফি খাবো? অনু রুম থেকে বেরিয়ে গেল। 1 মিনিটের মধ্যে বিস্কিট এনে রাখলো। অরিন্দম অবাক, তার কোনো কথা যেন অনু শুনছেই না। আচ্ছা, মেয়ের পাল্লায় পড়েছে তো সে। এদিকে ক্ষুধাও পেয়েছে, আর না খেয়ে থাকতে পারছে না। অরিন্দম খাটে বসলো। একটা বিস্কিট হাতে নিয়ে খেতে গিয়ে অনু খেয়েছে কিনা জিজ্ঞাসা করতে নিলে অনু ব্যালকনিতে চলে যায়। অরিন্দম ভাবলো যদি তার উপর রাগ করে থাকতো তাহলে অনু তার সাথেই কথা বলতো না,
কিন্তু কথা বলছে, তার মানে কোনো এক কারণে তার মুড অফ। অরিন্দম কিছু না বুঝে খেতে শুরু করলো। অনু ব্যালকনি থেকে তাকে দেখে আর রাগ ক্ষোভ জন্ম নিল। তাকে ছাড়া একা কিভাবে খেতে পারলো অরিন্দম? কই, এতদিন তাকে ছাড়া খায়নি, আজ কেন একা খাবে? অনু নিজের নিয়ন্ত্রণ হারালো। সে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা জিনিসপত্র ফ্লোরে ছুঁড়ে ফেলল। অরিন্দম কিংকর্তব্য বিমূঢ় বড় বড় চোখে অনুর কাজকর দেখতে লাগলো। কি হচ্ছে তার মাথায় কিচ্ছু ঢুকছে না। অনু হঠাৎ করে এতটা ভায়োলেন্ট কেন হয়ে গেল? তনুশ্রী তো বলেছিল অনু প্রচণ্ড রেগে গেলেই এতটা ভায়োলেন্ট হয়ে যায়, কিন্তু অনু এবার শব্দ করে কাঁদতে লাগলো। অরিন্দম ভড়কালো, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তাকে দুহাতে অনেক কষ্টে জড়িয়ে ধরলো। অনু ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। অরিন্দম কিছু না বুঝেই তাড়াতাড়ি করে বলল, আই এম সরি, এমন ভুল আর হবে না। অনু ঢোক গিলে বলল, আপনি কেন ওই করির সাথে এখনো কথা বলেন? ও নিশ্চয় আজও আপনাকে জড়িয়ে ধরেছিল। অরিন্দম এতক্ষণ পর বুঝলো অনু এতটা হাইপার হওয়ার কারণ। অনু তাকে আগে নিষেধ করেছিল যেন কলি বলে মেয়েটার তার আশেপাশে না থাকে, আর ও কথা দিয়েছিল থাকবে না। কিন্তু আজ এই বিষয়ে কিভাবে জানলো সে নিজেই বুঝতে পারছে না। তবুও সে তাকে আশ্বস্ত করতে বলল, না, এমন কিছু হয়নি, তুমি ভুল ভাবছো, ও তো জাস্ট কফি। অনু অরিন্দমের বুকে খামচি দিল। অরিন্দম ব্যস্ত স্বরে বলল, ওকে ফাইন, ওর সাথে আর কথা বলবো না, প্লিজ প্যানিক করো না, আই প্রমিস আর কখনো কফিও খাবো না। অনু শুনল না, কাঁদতে কাঁদতে বুকে কিল মারতে লাগলো। সে নিজের জিনিস, সেটা খেলনা হোক বা কিংবা মানুষ, অন্য কারোর সাথে সহ্য করবে না এক বিন্দুও। অরিন্দম এ বিষয়ে আগে থেকেই অবগত, তাই সে কমলি নেওয়ার চেষ্টা করছে। সে অনুকে কোলে তুলে নিল। অনু কান্না এখনো থামেনি, সে কেঁদেই চলেছে। অরিন্দম তাকে নিয়ে ছাদের দোলনায় গিয়ে বসলো। অনু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অরিন্দম তা দেখে দুহাতে অনুর দুগালে হাত রেখে বলল, কাঁদে না, আর এমন হবে না বলছি তো। অনুর কান্না কমলো, তবুও এখনো কেঁপে উঠছে। অরিন্দম তার কপালে অধর ছুঁয়ে দিল। অধৈর্য হয়ে অধর ছুঁয়ে বলল, কাঁদতে না করছি তো, আমার ভালো লাগে না এমন কাঁদতে দেখতে তোমার। অনু আবার ফুপিয়ে কেঁদে ওঠে। সে অরিন্দমের বুকে কপাল ঠেকিয়ে বলল, আপনি খুব পচা। অরিন্দম হেসে ফেলল। সে অনুর মাথায় হাত বুলাতে লাগলো। ক্ষীণ প্রহর অতিক্রম হতেই অনুর ঠোঁট ফুলিয়ে বলল, আমি সকাল থেকে খাইনি। অরিন্দমের চলমান হাত থেমে গেল। মেয়েটা সকাল থেকে খায়নি শুনে বুকটা ধক করে উঠল তার। উদ্গ্রীব কণ্ঠে বলল, খাওনি কেন এখন? আপনি না বলে চলে গেলেন কেন? অরিন্দম এক মুহূর্ত দেরি করলো না, তাকে নিয়ে চলে এলো। ব্যস্ত হাতে খাবার প্লেটে সাজিয়ে অনুর মুখের সামনে ধরলো। অনু কিছুক্ষণ তাকিয়ে ছোট বাচ্চাদের মতো খেতে লাগলো। রুমে এসে অনু খাটে বসে আছে। অরিন্দম ড্রয়ার থেকে মেডিসিনের বাক্স বার করতেই অনু ভয়ে জড়সড় হয়ে গেল। সে এবার ধরা পড়বে ভেবেই কাঁথা টেনে শুয়ে পড়ল। অরিন্দম বক্স খুলে দেখলো অনু গত এক সপ্তাহ মেডিসিন নিচ্ছে না। তা দেখে অরিন্দমের নিজের উপর রাগ হলো। এগুলো তার রেসপন্সিবিলিটি। সে অনুর পরিবারকে কথা দিয়েছে তাকে সুস্থ করে তুলবে, আর সে সেখান থেকেই বেরিয়ে যাচ্ছে। অরিন্দম ওষুধের পাতা থেকে দুটো ওষুধ নিয়ে অনুর কাছে গেল। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে মলিন কণ্ঠে বলল, বউ, উঠে এই দুটো মেডিসিন খেয়ে নাও। অনু চমকালো। অরিন্দম এত শান্তভাবে তাকে কেন বলছে? সে তো ভেবেছিল অরিন্দম তাকে বকা দেবে। অনু ইচ্ছা করে ওষুধ নেয় না, তার কোনো কালেই এটা ভালো লাগে না। আর তাছাড়া সে তো সুস্থ, তাহলে তাকে সবাই এত জোর করে কেন, অসুস্থ করে কেন? অনু উঠে বসলো। অরিন্দম তার সামনে জলের গ্লাস এগিয়ে দিতে অনু কিছু বলতে গিয়েও বলল না, বিনা বাক্যে খেয়ে নিল। জিজ্ঞাসা করলো, আপনি কি আমার উপর রেগে আছেন? অরিন্দম পাশে বসে বলল, রেগে থাকবো কেন? ওই যে কি? কিছু না। অরিন্দম শুলো। অনু সুরসুর করে তার বক্ষবন্ধনী হলো। অরিন্দম মলিন হেসে তার কপালে অধর ছুঁয়ে দুচোখের পাতা এক করলো। গভীর রাত। অনুর হাত পা ছড়িয়ে অরিন্দমের উপরে রেখে প্রশান্তির ঘুম দিচ্ছে, কিন্তু অরিন্দমের চোখে ঘুম নেই। অনুর এতটা প্যানিক হয়ে যাওয়ার তার ঘুম উড়ে গিয়েছে।
সে অনুর এমন বিহেভিয়ার সম্পর্কে আগে থেকেই জানা ছিল। তাকে বিয়ের দিন অলকা দেবী আর অনুরাগ এক ভয়ঙ্কর সত্যি বলেছিল। অরিন্দম স্তব্ধ হয়ে গিয়েছিল তা শুনে। কিন্তু সে অনুকে ভালোবাসে, তাকে সব রূপেই সব অবস্থাতেই পাশে চাই। অরিন্দম কথাও দিয়েছে অনুর ট্রিটমেন্টে সে কোনো রকম গাফিলতি করবে না। কিন্তু একদিনে সে একটু অন্যমনস্ক হয়ে যাওয়ায় মেডিসিনগুলো দেওয়া হচ্ছে না, তাই এই আটক। অরিন্দম অনুর ঘুমন্ত মুখের দিকে তাকালো। কত মায়া, কত আবেগ জড়িয়ে আছে এই মেয়েটার সাথে তার। তাকে একটু কষ্ট অরিন্দম দিতে চায় না। অরিন্দম অনুকে বালিশে শোয়ালো, নিজে অনুর পেটের কাছে মাথা রেখে, তোমাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার, আর আমি তা পূরণ করব বউ। তোমাকে একটুও কষ্ট পেতে দিব না, আই প্রমিস। একটুও কষ্ট পেতে দিব না। ভালোবাসি বউ, খুব ভালোবাসি। ভোরের আলো মৃদু মৃদু ছড়িয়েছে প্রকৃতির চারিপাশে। পাখিরা তাদের বাসায় উসখুস করে বসে আছে, আলো ফুটলেই তারা মুক্ত বাতাসে উড়বে বলে। তাদের কিচিরমিচির শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় অনুর। আজ তার আগেই ঘুম ভাঙল। প্রতিদিন অরিন্দম তাকে ঘুম থেকে টেনে তোলে, তাকে আগলে ওয়াশরুমে নিয়ে টুথব্রাশ হাতে ধরায়, সযত্নে মুখ মুছিয়ে দেয়। অনু তখনও ঘুমে ঢুলে পড়ে। অরিন্দম তাকে নিয়ে ব্যালকনিতে বসে। অনু ঘুম ঘুম হাতে চায়ের কাপ হাতে নেয়। অরিন্দম তা দেখে হালকা হাসে, এক হাতে অনুকে নিজের সাথে মেশায়। অনু উষ্ণতার আলিঙ্গনে লেপ্তে থাকে ক্ষীণ সময়। অতঃপর দুজন একত্রে চায়ের কাপে চুমুক দেয়। কিন্তু আজ অনু নিজে থেকেই উঠেছে, তাও অনেক ভোরে। আজ ঘুম ভাঙার কারণ সে নড়তে পারছে না বলে। অনু পিটপিট চোখ খুলে তাকালো, দুহাতে চোখ কচলে নিল। পেটের কাছে তাকাতেই চমকে গেল সে। বিস্ময়ে সে কিংকর্তব্য বিমূঢ় কারণ অরিন্দম তার পেট জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। অনু বিস্মিত হলো, অরিন্দম কেন এমনভাবে শুয়ে আছে, আর কখন থেকেই বা? তা জানার ইচ্ছা হলো। কিছুক্ষণ পর তার মুখ পানে তাকিয়ে থাকে অনু। ক্ষীণ বক্ষগুহারে ভালো লাগার প্রশান্তি স্রোত বয়ে যায়। অরিন্দম কেমন ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে, ছোট্ট বাচ্চাদের মতো। অনু হয়তো এই প্রথম তাকে এমনভাবে ঘুমাতে দেখল। নিষ্পলক তাকিয়ে থেকে বাম হাতটা অরিন্দমের উস্কো খুস্কো চুলে রাখলো। ঠোঁটের কোণে চলে এলো কিছু একটা পাওয়ার প্রাপ্তির সূক্ষ্ম হাসি। ক্ষণিকেই সে ডান হাত বাড়িয়ে অরিন্দমের বাম গালে রাখলো। মিনমিনে কণ্ঠে রোজগারের অভ্যেসের মতো বলল, আপনি খুব ভালো বরবাবু। কথাটা বলে অনু মুচকি হাসলো। হঠাৎ অরিন্দমের ঠোঁট জোড়া হালকা প্রসারিত হয়ে সূক্ষ্ম হাসির রেখা খেলে গেল। অনু তা দেখল না। কিছু সময় অতিক্রম হতেই অনু ঠোঁট উল্টে আবার বলল, কিন্তু আপনি খুব পচা। আমাকে এখনো পর্যন্ত মুখ ফুটে বলেন না ভালোবাসেন, কিন্তু আপনি কার্যকলাপে বুঝিয়ে দেন আপনি আমাকে কতটা চান আর আমি আপনার জীবনে কতটা গুরুত্ব রাখি। আপনার সাথে নিজেকে আমি মিশিয়ে ফেলতে সার্থক হয়েছি। আমি পেরেছি আপনাকে নিজের করতে। আপনার উপর শুধু আমার অধিকার আছে, আপনি শুধু আমার। কথা পূর্ণ হওয়ার পূর্বেই অরিন্দম নড়ে চড়ে উঠল। তা দেখে অনু চুপ করে গেল। ক্ষীণ প্রহর অরিন্দমের মুখমণ্ডলে তাকিয়ে থাকলো সে। ডান হাত দিয়ে অরিন্দমের কপাল ছুঁয়ে দিল, দু চোখে আঙুল ছোঁয়ালো। অরিন্দম কেঁপে উঠল। অনু থামল না, নাক টেনে দিল। কোমল রক্তিম ধরে আঙুল স্পর্শ হতেই অরিন্দম নেত্র মেলালো। অনু তখন তাকিয়ে আছে। অরিন্দম আঁখি খুলতেই অনুর হাস্যোজ্জ্বল মুখ দেখল, আর তা দেখেই ক্ষণিকের ভালো লাগা অনুভূতিতে বুক ধুকপুক করে উঠল। কিন্তু এমনভাবে শুয়েছিল বলে কিছুটা বিচলিত হলো সে। কাল রাতে মনের কথা বলতে বলতে সে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি, কিন্তু এখন বেশ অস্বস্তিতে পড়ে গেল। অরিন্দম উঠে বসলো। কেমন যেন নিজের কাজে সে লজ্জা পেল। নিভিয়ে যাওয়া কণ্ঠে বলল, আসলে কিভাবে ঘুমিয়ে। কথা শেষ হওয়ার আগেই অনু উঠে বসে, এগিয়ে এসে অরিন্দমের কোলে মাথা রাখলো। অরিন্দম হতভম্ব হলো, কেন এমন শুলো মেয়েটা এখন? তার ভাবনায় শেষ হওয়ার আগেই অনু বলল, আপনি তো বেশ সুপারস্টার। আমার ঘুমের সুযোগ নিয়ে ভালোই তো আমার পেটটাকে বালিশ বানিয়ে নিয়েছেন। অরিন্দম লজ্জা বোধ করলো, তবুও তা ধরা না দিয়ে বলল, তুমিও যখন আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে কাকড়ার মতো জড়িয়ে ধরো তখন? অনু অরিন্দমের দিকে তাকিয়ে বলল, আমি শুধু আপনার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে জড়িয়ে ধরি না, সব রকম অবস্থাতেই জড়িয়ে ধরি আপনাকে। আর
আপনার উপর অধিকার শুধুই আমার। আপনি আমার পার্সোনাল প্রপার্টি। যখন ইচ্ছে হবে জড়িয়ে ধরবো, যখন ইচ্ছে হবে চুমু খাবো, সুযোগ পেলেও আর না পেলেও। কিন্তু আপনি পড়ি, একটু রোম্যান্স জানেন না। অরিন্দম অনুর মাথায় হালকা ধাক্কা দিয়ে বলল, রোমান্স? রোমান্স ছাড়া মাথায় আর কিছুই নেই, তাই না? পড়াশোনার কথা তো মনেই নেই। পড়াশুনো সে তো এখন অতীত। আমার বিয়ে হয়ে গেছে, আমি আর এইসব পড়াশোনা করব না। তা বললে চলবে না। আমি তোমার সব পেপারস নিয়ে এসেছি, আজকে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসবো। অনু একগাল হেসে উঠে বলল, হোয়াট? অ্যাডমিশন করাবেন মানে? কেন করাবেন? আমি পড়াশোনা করব না। আমি তো এখন সুখে শান্তিতে সংসার করব। অরিন্দম পাত্তা দিল না, খাট থেকে নিচে নেমে দাঁড়ালো। অনু হাঁটুতে ভর দিয়ে বসে এগিয়ে এসে বলল, আপনি শুনতে পাচ্ছেন? আমি পড়াশোনা করব না, আমি শুধু সংসার করব। 2 দিন পর বাচ্চা কাচ্চা হবে, তার সাথে খেলা করব। আমি ওইসব বই পড়ব না। অরিন্দম লম্বা হাই তুলে বলল, সব হবে সময় হলে। এখন টাইম তোমার পড়াশোনা করার, কিছু না, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করো। আমার বউ কলেজের গন্ডি পার করে নি, ব্যাপারটা কেমন যেন লাগবে। অনু ঠোঁট উল্টিয়ে বলল, আমার পড়তে ভালো লাগে না, আমি পড়ব না। অনু রুমে পায়চারি করে চলেছে আর অরিন্দমের অপেক্ষা করছে। অরিন্দম ওয়াশরুম থেকে বার হলেই তাকে চেপে চুপে রাজি করাবে যেন অ্যাডমিশন না করায় তার। কিছুক্ষণ পরে ওয়াশরুমের দরজা খোলার শব্দে অনু ওয়াশরুমের দিকে তাকাতেই দেখলো অরিন্দম হালকা দরজা খুলে এদিক ওদিক তাকাচ্ছে। তা দেখে অনু এগিয়ে গিয়ে বলল, আপনার কিছু লাগবে বড়বাবু? হ্যাঁ, টাওয়াল লাগবে, এনে দাও। অনু কাবার্ড থেকে টাওয়ালটা বের করে অরিন্দমের দিকে এগিয়ে যায়। অরিন্দম টাওয়ালটা নিতে যাবে, অনু তার আগেই দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। অরিন্দম হতভম্ব অনুর কাজে। অনু ভিতরে দাঁড়িয়ে অরিন্দমের পা থেকে মাথা স্ক্যান করছে। অরিন্দম তা দেখে নিজের অবস্থা দেখল। সে শুধুমাত্র টাওয়াল পেঁচিয়ে আছে কোমরে, উন্মুক্ত শরীরে সাবানের ফেনা। অরিন্দম চোখ বড় বড় হয়ে আছে। অনু লজ্জা পাওয়ার বদলে সে নিজেই লজ্জা পেতে শুরু করলো। অনু তা দেখে মিটমিটিয়ে হেসে অরিন্দমের উন্মুক্ত বক্ষে তর্জনী আঙুল দিয়ে ন্যাকামির স্বরে বলল, বড়বাবু আপনি তো বেশ হট। কিন্তু ইমরান হাশমির থেকে কম। সে রোম্যান্স গুরু, বাট ইউর বডি ইটস লাইক। অনুর কথা শেষ হওয়ার আগেই অরিন্দম তাকে দেওয়ালের সাথে চোখ চেপে ধরল। কারণ সে জানে মেয়েটা থেকে জেনে বুঝে আনইজি ফিল করাতে চায়, কিন্তু সে এত সহজে ছাড়বে না। অনু কিংকর্তব্য বিমূঢ় চমকে ওঠে, ফ্যালফ্যাল চোখে তাকালো অরিন্দমের দিকে। সে তো মজা করছিল, কিন্তু অরিন্দম এমন করবে ভাবতেও পারেনি। অরিন্দম তার ভিজে হাত অনুর গালে রাখলো। অনু শিউরে উঠল। অরিন্দম মুখের সামনে ঝুঁকে গিয়ে বলল, কি বললে? আমি হট, বাট ইমরান হাশমির মতো না, তার মতো রোমান্স কিংও না, তাই না? আচ্ছা, শুধু ইমরান সো হট কেন হবে? আর কেনই বা রোমান্সের গুরু সে একা হবে? তোমার বড় রোমান্সের গুরু। আচ্ছা, আস্থা প্রমাণ করে দিই, কি বলো বেবি? অনুর বুক ধুকফুক করে উঠল। তার মুখমণ্ডলে অরিন্দমের উষ্ণ নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। ক্রমেই অরিন্দমের কথায় অনুর লজ্জার চর্বিযুক্ত গাল রক্তিম সূর্য ন্যায় রং ধারণ করল। তা ভারী হয়ে লাগলো। অরিন্দম তার নিকট আরও একটু যেতেই অনু দুহাত অরিন্দমের প্রশস্ত বুকে রাখল, চোখ খিচে বন্ধ করে নিল। অরিন্দম কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকলো তার লজ্জা রাঙা মুখ পানে। ক্ষণে মনে কিছু চাওয়া পাওয়ার ইচ্ছা জাগ্রত হলো। সে এগিয়ে গেল। অনুর শরীরে কম্পমান হচ্ছে, সাথে অনুভূতিগুলো হৃদয়যুক্ত হলেও অরিন্দম তা প্রাধান্য দিল না। হঠাৎ রাশভারী কণ্ঠে একটা বিরক্তিকর কথা বলে ফেলল। সে বলল, ওয়াশরুমে এসেছো যখন আমার পিঠে একটু সাবান দিয়ে দাও, আমার হাত পৌঁছাচ্ছে না। অনুর কথাটা শ্রবণ করতেই চোখ খুলে বোকা বোকা চাউনিতে তাকালো অরিন্দমের দিকে। অরিন্দম তার ফেস দেখে ঠোঁট চেপে হাসছে। অনুর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তা দেখে অরিন্দম পেট ফেটে হাসি আসছে, তবু অনুকে রাগাতে বলল, এটুকু মাথায় সবসময় রোমান্স ছাড়া কিছু চলে না, তাই না? এত রোমান্স পাও কোথা থেকে?
সরে এসো, যা বললাম করো। আমার লেট হচ্ছে, কলেজ যাবো অ্যাডমিশনের জন্য। অনুর মেজাজ বিগড়ে গেল। সে কোথায় ভাবলো হয়তো ফিল্মের মতো ওয়াশরুমের রোম্যান্স হবে, কিন্তু তা হলো না। ব্যাটা নিরামিষ একটা। অরিন্দম সোফটা অনুর হাতে ধরিয়ে দিয়ে ওর দিকে পিঠ করে বলল, নাও ফার্স্ট। অনুর মাথায় আগুন জ্বলে উঠল। সে অরিন্দমকে ধাক্কা দিল। ফ্লোরে জামা কাপড় কাচার জন্য রাখা ছিল, সেটায় পা স্লিপ খেয়ে তাদের উপর পড়ে ব্যথায় মৃদু চিৎকার করে উঠল অরিন্দম। অনু তার পাশে ফ্লোরে পায়ের পাতা ভর দিয়ে, অতঃপর সে দু হাঁটুতে ভর দিয়ে দু হাতে ছোপ দিল। দাঁতের দাঁত চেপে বড় বড় নখ দিয়ে অরিন্দমের পিঠে সাবান সহ নখ দিয়ে গেঁথে দিল। নখ ফুটতেই অরিন্দম ব্যথায় আর্তনাদ করে উঠল।